বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গতকাল 1 অক্টোবর ছিল জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রবীণ দিবস। প্রবীণরা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তারা আমাদের অভিভাবক এবং তারা আমাদেরকে তৈরি করেছেন ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ নির্মাণের জন্য। কিন্তু যখন তারা প্রবীণ হয়ে যান তখন আসলে তারা অনেক বেশি ঝুঁকির মধ্যে থাকেন, নানা ধরনের ঝুঁকির মধ্যে থাকেন, নিরাপত্তা ঝুঁকি থেকে, এবং অনেকটাই ভালনারেবল। বিশ্বজুড়ে প্রবীণদের সংখ্যা পৃথিবীর বিশেষ করে উন্নত বিশ্বে অনেক বেশি তরুণদের তুলনায়। বাংলাদেশ সেই দিক থেকে একটু ভিন্ন রকমের, যে এখনও বাংলাদেশের সিংহভাগ জনগোষ্ঠীর সিংহভাগ হচ্ছে তরুণ। কিন্তু আর কয়েক বছর পরে ধীরে ধীরে বাংলাদেশে প্রবীণের সংখ্যা বাড়তে শুরু করবে, এবং তার জন্যে আমরা কতটা প্রস্তুত, প্রবীণদের জন্য যে দায়িত্ব আমাদের পালন করা উচিত সেটি আমরা কতটা করতে পারছি, আদৌ করছি কি না। কেননা তারা যা আমাদেরকে দিয়েছেন তার বিনিময় বলাটা শোভন হবে না, কিন্তু যে দায়িত্ব অঙ্গীকার তাদের প্রতি আমাদের পালন করা উচিত। কারণ আমরা নিজেরাও একদিন প্রবীণের তালিকায় নিজেদের নাম লেখাবো, সেই কথা আমরা যথাযথভাবে স্মরণ রাখি কিনা। তার সাথে বড় কথা হচ্ছে রাষ্ট্র কতটা প্রবীণদেরকে স্মরণ করে, রাষ্ট্র কতটা মর্যাদা দেয়, এবং সেই সঙ্গে সমাজের যারা প্রতিষ্ঠিত শক্তি আছে তারা প্রবীণদের জন্য কী করছে। বাংলাদেশে একটি আইন নীতিমালা তৈরি করা হয়েছিল 2013 সালে। সেটি হচ্ছে যে দীর্ঘমেয়াদী এবং স্থায়ী কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের প্রবীণদের অধিকার সমুন্নত রাখা এবং তাদের আর্থসামাজিক উন্নয়ন ও সার্বিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে সরকার জাতীয় প্রবীণ নীতিমালা 2013 অনুমোদন করেছে। এবং সেই আইন বা নীতিমালাও কতটা আমরা কার্যকর করতে পারছি সেই সব বিষয় নিয়ে নানা রকমের প্রশ্ন আছে। বেসরকারি পর্যায়ে নানা প্রতিষ্ঠান প্রবীণদের জন্য কাজ করবার চেষ্টা করছেন তাদের কল্যাণার্থে। সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবার জন্য বেশ কয়েকজন অতিথি আমার সঙ্গে রয়েছেন। আমার টেবিলের একেবারে আমার মুখোমুখি বসে আছেন জাস্টিস মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ। তিনি ফর্মার জাজ অ্যাপিলেট ডিভিশন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, এবং এই মুহূর্তে তিনি বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তার পাশে বসে রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক, তিনি বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব, এবং তারপরে রয়েছেন ডাক্তার আশিকুর রহমান, তিনি পরিচালক সমন্বয় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস। এবং আমাদের সঙ্গে ডিজিটালি যুক্ত হচ্ছেন ডক্টর এনামুল হক। ডক্টর এনামুল হক আপনারা জানেন যে তিনি বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান, তিনি ল কমিশনের সদস্য ছিলেন, তিনি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারপোলের হয়ে কাজ করেন, এবং সেই সঙ্গে তিনি বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের দুবারের সাবেক সভাপতি। স্বাগত আপনাদের চারজনকেই এই অনুষ্ঠানে, এবং বিশেষ করে ডক্টর এনামুল হক এবং জাস্টিস মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ, আপনাদের দুজনকে বিশেষভাবে আমি বাকিদের তুলনামূলক বিচারে বয়সের বিবেচনায় আমি প্রবীণ গোত্রেই আপনাদেরকে ফেলছি, আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি একটু আলোচনাটা শুরু করতে চাই জাস্টিস মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ আপনাকে দিয়েই, যে আমরা বাংলাদেশে প্রবীণদের নিয়ে আপনারা কাজ করছেন, এবং সেই জায়গায় বাংলাদেশের প্রবীণদের চিত্রটা কি এখন আসলে, এবং কোভিড সিচুয়েশনে আমরা জানি গোটা বিশ্বব্যাপী প্রবীণদের অনেক বেশি ভালনারেবল করে ফেলেছে। এবং আমি যত জানি আজকে আপনারা একটা অনুষ্ঠানও করবেন বাংলাদেশ প্রবীণ জনগোষ্ঠীর উপর কোভিড-19 এর প্রভাব এবং করণীয় বিষয়ে। সো একটু যদি বলেন, এবং এবারকার আসলে প্রতিপাদ্য বিষয় কি বিশ্বজুড়ে যে আন্তর্জাতিকভাবে প্রবীণ দিবস পালিত হচ্ছে। জাস্টিস মমতাজউদ্দিন আহমেদ। ধন্যবাদ জিল্লুর রহমান সাহেব, আপনাকে চ্যানেল আইকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। জানেন, আপনি যে কথা বলছিলেন, ডক্টর এনামুল হক সাহেব তিনি আমাদের মুরব্বী, এবং ওনার ভাই বেশ আমিনুল হক সাহেব আমাদের সাথে একসাথে কাজ করেছি আমরা। ওনার ছেলেও বর্তমানে কাজ করছে। তো উনি আর আমি হয়তো ওনার থেকে একটু বয়স আমি কম হব, প্রবীণ ঠিকই। আমার এখন 75 শেষ 76 আরম্ভ হয়েছে। অ্যাপিলেট ডিভিশন থেকে রিটায়ার করার পরে আপনারা জানেন যে আমি তারপরে বাংলাদেশ প্রেস কাউন্সিলে 6 বৎসর আমাদের সেখানে টার্ম শেষ হওয়ার পরে আমি এই দিকে দৃষ্টি দেওয়ার একটা সুযোগ পেয়েছি, কাজ করছি, সে কথা বলা যাবে না। আমার ধারণা
একটা ধারণ করবার জন্য, যে বৃদ্ধ বয়সের যে মানুষদের, বিশেষ করে আমাদের তো জানেন আমাদের আন্ডার ডেভেলপ কান্ট্রি, এইখানে আমাদের প্রবীণদের কী অবস্থাটা হতে পারে সেটা অনিম্য। 1972 সালে আমাদের সংবিধান হয়, বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধান হয়, তখন কিন্তু আপনার এই বিষয়টা সেইভাবে দৃষ্টিতে পৃথিবীর কাছেও ছিল না। 1972 সালে আর্টিকেল 15 অর্থাৎ অনুচ্ছেদ 15-তে বিভিন্নভাবে কথাগুলি নিয়ে আসছেন, যে যারা অসচ্ছল তাদেরকে সাহায্য সহযোগিতা, এই কথাগুলো এইভাবে নিয়ে আসছেন। এবং আপনারা জানেন 1982 সালের আগে পৃথিবীতে কেউ এই বিষয়ে আলোচনা করেনি, ভাবনা ছিল। 1982 সালে ভিয়েনাতে প্রথম সেটা আরম্ভ হয়, তারপর আবার অনেক দিন চুপ থাকলেন, তারপরে আবার 2002 সালে সেটা আপনার আবার আমাদের এই আরম্ভ হলো, সেটা আরম্ভ করলেন মাদ্রিদে। তখন তো 159টা কান্ট্রি সেখানে যোগ দিয়েছিলেন। এই অবস্থা থেকে আপনার মানুষ, বুড়ো মানুষদের অর্থাৎ প্রবীণদের জন্য চিন্তা ভাবনা বেশি আরম্ভ হয়ে যায়। সে থেকে বাংলাদেশে কিন্তু তখন, এর আগেই আপনি জানেন যে রহমান সাহেব, যে 1998 সনে কিন্তু শেখ হাসিনা ক্ষমতা আসার পর তিনি যখন প্রাইম মিনিস্টার, তিনি তখন কিন্তু গরিবদের কথা অর্থাৎ বুড়ো মানুষদের কথা কিন্তু চিন্তা করেছেন। প্রথম পর্যায়ে তিনি আমাদের বয়োবৃদ্ধ বা প্রবীণদের জন্য তিনি একটা সামান্য একটা ভাতা দিতে আরম্ভ করলেন। তারপর অন্যান্য সেক্টরেও তিনি অনেক ভাতা দিয়েছেন, এটা আপনারা সকলে জানেন। তার থেকেই আমরা একটা যে একটা ওয়েলফেয়ার স্টেট বা এই চিন্তাভাবনার কিছুটা হলেও আরম্ভ করলেন, কিন্তু সেটা যত সামান্য পরিমাণ। আর আপনারা জানেন যে আমাদের প্রান্তিক লেভেলে কিন্তু একটু কম কষ্ট, এই কথাটা বলছি আমি কেন, কারণ মানুষের মধ্যে কিন্তু এখনও মান সম্মান বোধটা এখনও বেশি আছে, সামাজিক বন্ধন আছে। তো আপনি যদি ছেলে মেয়ে যদি তাদের প্রতি দায়িত্ব কম পালন করে, তাহলে কিন্তু মসজিদে দেখা হলে সবাই জিজ্ঞেস করে তোমার বাবা কেমন আছে, যদি কথাটা এইভাবে যায় উনি তো আর তাকে চর্চা করছেন না, তাকে সাহায্য করছেন না, তাকে সহায়তা করছেন না। এটা সামাজিক একটা বন্ধন থেকে কিন্তু সেটা লজ্জা থেকে মানুষ কিছুটা হলো কাজ করে। কিন্তু শহরে মানে বিশ্বাস করুন, আমি ধানমন্ডির কথা বেশ কিছু জায়গার কথা জানি, ছেলে মেয়ে আমেরিকা চলে গেছে, মাকে সেখানে রাখতে পারেননি, বাবাকে রাখতে পারেননি, পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে চাকর বাকর দিয়ে, অর্থাৎ মানে পারিবারিক সাহায্য তাদের মাধ্যমে তারা চর্চাটা করছে। তো আমাদের অবস্থাটা কোন অবস্থা থেকে পৌঁছেছে এই মুহূর্তে, তো আপনি জানেন স্ট্যাটিস্টিক্স, এই প্রবণতা বাড়ছে, বাড়ছে। এখন এই যে আপনার দায়িত্বশীল ব্যক্তিরা, আপনি তো বললেন যে মানে দেশের বাইরে থেকে দেশের ভিতরে আছে সঙ্গে বাবা মাকে রাখছে না, সেই সংখ্যাও কিন্তু খুব একটা কম না। ঠিক সেই কথাটা আমি বলতে চাই। এমন না যে 4-5 ভাই বোন আছে একজনের সঙ্গে আছে, কোনো ভাই বোনের সঙ্গেই নেই, একেবারে শুধু সিম্পল বাবা মা বা মা একা বাবা একা। আর একটু যোগ করে আপনার সাথে ভাগাভাগি, মা আজকে আপনার একজনের সঙ্গে বাবা আরেকজনের সঙ্গে, বাবা আরেকজনের সাথে 15 দিন খাবে, লজ্জা। আমি এই জন্য বলছিলাম যে গ্রামে এই কথাটুকু শুনলে কিন্তু তারপর সামাজিক অবস্থান থেকে তাকে বিচ্যুত করা হবে, মসজিদ থেকে বলেন সামাজিক অবস্থান থেকে বলা হবে যে আপনি আমাদের সমাজে নেই। এই ব্যবস্থাটুকু সামাজিক এইখানে অটুট আছে, কিন্তু শহরে কার খবর কেন নাই, ওষুধ কেনার মানুষ নেই। তো সরকার তো একটি মাতা পিতার ভরণ পোষণ আইন একটি করেছে না, সেটা দেখেছেন শাস্তির ব্যবস্থা করেছে, কতটুকু করতে মনে, কিন্তু এই শাস্তি দিয়ে মানে আইন দিয়ে বাধ্যবাধকতা দিয়ে কি আসলে এই যে আপনাদের বলেন কখন আইন তো কখন করতে, আমি আইনের বিপক্ষে বলছি না, আমি বুঝতে পারছি আপনি কখন করতে বাধ্য হইতেছেন, কিছুই করছেন না। তাহলে জনগণকে বলে যে আমি কোথায় যাব, তাহলে একটু কোর্টের ভয় দেখালে তাহলে ওই যে ব্যবস্থাটা ভাই বোনের মধ্যে বসতে হবে, সামাজিক অবস্থা তাদেরকে নট আউট অফ লাভ, ভালোবাসা থেকে না, ভালোবাসা থেকে না। এই জন্য বলছি যে আমাদের সামাজিক অবস্থান, রাষ্ট্রীয় অবস্থান থেকে সামাজিক অবস্থান পর্যন্ত মানুষের বিবেক বোধ হারিয়ে ফেলেছে। মাকে বাবাকে, একটু আগে আপনি বলছিলেন যে মানুষগুলি এত কষ্ট করে শেষ রাতে, আমার মা শেষ রাতে আমাদেরকে বসে লেখাপড়া করাতেন, শেষ রাতে একদম নামাজ পড়েই ডাকতেন, উঠো বই নিয়ে বসো। আবার ছোটোকালে কীভাবে আপনার মা আমার মা, গ্রামে, আমরা গ্রামের ছেলে, তো আমরা শহর চিনিনি, বিদ্যুতের যে ব্যবস্থা সেই প্রশ্ন আমাদের মধ্যে ছিল না, কিন্তু সেই মা সেই সময় থেকে আপনার বাচ্চাদের যে এখন যে ডিভাইস আছে সেগুলো কি ছিল, কাঁথা ধুইতে হতো, 10টা 5টা কাঁথা ধুইতে হতো ওই শীতের মধ্যে। সেই অবস্থার থেকেই আমাদের কিন্তু তাদের প্রতি আমরা কতটুকু দায়িত্ব পালন করেছি। আপনি ইসলামিক দৃষ্টিতে বলেন, কোরআন শরীফে আছে সেই কথাগুলি বারবার আসছে। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন,
3বার বলেছেন মা, তারপর বাবাকে বলেছেন, সেই বোধ আমাদের আছে? অতি শিক্ষিত মানুষগুলির কথা বলেছে, আমাদের অনেক জানা আছে যে কথা ভাগে হয়, মা বাবা ভাগ করা হয়, তারপরে ভাগাভাগির পরও দেখা গেল যে সেখানেও শান্তি নেই। এই হলো আমাদের অবস্থা। আমি শুনবো আরো আপনার কাছ থেকে। ডক্টর এনামুল হক, আপনি বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন। আমরা যে কয়জন আলোচনার মধ্যে আছি, জাস্টিস মমতাজউদ্দিন আহমেদ বলছিলেন যে আপনি আমাদের সবার মধ্যে সিনিয়র। সো আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে এই যে প্রবীণদের যে সমস্যাগুলো বা প্রবীণদের ইস্যুসগুলো আমরা কিভাবে অ্যাড্রেস করছি, বাংলাদেশ কিভাবে করছে, ব্যক্তি পর্যায়ে হোক, গোষ্ঠী পর্যায়ে কিংবা রাষ্ট্রীয়ভাবে, এবং আপনি নিজে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ছিলেন, সেখানেও আপনার অভিজ্ঞতা কি একটু আমরা শুনতে চাই, যে সব মিলিয়ে যদি বলেন। ডক্টর এনামুল হক। একটাই বেশি করে বলার ইচ্ছা, যে যেহেতু আমি ডাইরেক্টলি ইনভলভ ছিলাম, 2টা প্রেসিডেন্ট ছিলাম, এই প্রবীণ হিতৈষী সংঘের প্রথম বিল্ডিংটা আমার আগে হয়েছিল, এবং দ্বিতীয় বিল্ডিংটা, যেটাকে এখন প্রবীণ নিবাস বলা হয়, এটা আমার আমলে করা। I enjoyed my work or service or whatever you may call it, ভালো লাগতো। শুধু বহু লোকের যে আসা যাওয়া হতো তা নয়, ব্যক্তিগতভাবে ওনারা ডেডিকেটেড ছিলেন, ওনারা সাহায্য করতেন প্রবীণের মঙ্গলের জন্য। আর্থিক সাহায্যটা বড় কথা নয়, কারণ আর্থিক সাহায্য ছাড়াও মানবিক কাজে এগিয়ে আসার জন্য সচেতনতা তৈরি করা, এটা সবচেয়ে বড় কাজ। আমি এখনো মনে করি যে বাইগাম যে জেরিয়াট্রিক প্রতিষ্ঠান, এটা আমাদের সমাজে চালু করা হলো। অনেকেই অনেক কিছু রিসার্চও করেছেন এখানে থেকে, ওল্ডার পিপুলের জীবন সম্বন্ধে, এবং তাদের সামাজিক নিরাপত্তা শুধু নয়, সামাজিক যেটাকে বলে সহায়তা, নিরাপত্তার চেয়ে বড় কথা বলবো সামাজিক সহায়তা, একান্তভাবে চেষ্টা করা হয়েছে। এবং আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে ডাইরেক্টরেট থেকে সবকিছু মিলিয়ে আমার কাছে এখনো 2টো ঘটনা মনে পড়ে, যে আমরা প্রবীণদের জন্য একটা নীতিমালা তৈরি করা হলো, এবং সেই নীতিমালা ভবিষ্যতে তখনই হয়নি, পরবর্তীতে আইনে পরিণত হয়েছে। এবং আপনারা অনেকেই জানবেন, আমার সঙ্গে 2 জন আমাকে খুব সহায়তা করেছিলেন এই ব্যাপারে। ডক্টর এম.আর. খান, চাইল্ড স্পেশালিস্ট, এবং ডক্টর প্রাণ গোপাল, যিনি এই সবেমাত্র এমপি হলেন। এই 3 জনে মিলে আমরা একটা নীতিমালা তৈরি করেছিলাম। গভর্নমেন্ট এটাকে যেটুকু প্রয়োজন এডিট করে এটা গ্রহণ করেছে। আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন, যে আমরা যেটাই করি না কেন, সেটা কার্যকরী ভাবে চালু হচ্ছে কিনা, পদক্ষেপ যেটাই নেওয়া হচ্ছে সেটা বিহিত ভাবে হচ্ছে কিনা, এটা দেখার জন্য বোধহয় আমার মনে হয় যে এখানে একটু আন্তরিকতার অভাব হচ্ছে। তা না হলে যে জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা করে বাবাকে বা মাকে দেখার জন্য যেসব কথাগুলো বলা আছে, সেগুলো এটল দেখা হচ্ছে কিনা, এই পর্যবেক্ষণটা নাই। এবং এই পর্যবেক্ষণের ফলে যেটুকু শাস্তি দেওয়ার বিধান আছে সেটাও কাজে লাগছে না, আর যেটুকু প্রশংসা করার জিনিস সেটাও কেউ বলছে না। এই ধরনের আরো একটা জিনিস আছে, শুধু এই প্রবীণদের নিয়ে নয়। আপনারা রিসেন্টলি দেখেছেন যশোরে এবং ঢাকাতে, আমি এই 2টো জায়গার নাম করছি এই জন্য যে এই 2 জায়গাতে ঘটনা হয়েছে। শিশু মঙ্গলের জন্য যেসব প্রতিষ্ঠান রয়েছে, তার ভিতরে এই 2টো জায়গাতে এই বছরই অনিয়মের দেখা দিয়েছে। এবং এটা কেন এই অনিয়মটা হলো, কি করলে এটা কমবে ভবিষ্যতে, সেসবও হয়তো কমিটি তুলনাভাবে বিচার করে যতটুকু রেকমেন্ডেশন দেওয়ার দিয়েছে। এখন এই রেকমেন্ডেশন যাতে সত্যি সত্যি অ্যাপ্লিকেবল হয়, যাতে কাজ হয়, সেই যে পর্যবেক্ষণ,
বা সেটাকে পরিবেক্ষণ বলেন, পর্যবেক্ষণ বললেন, বা সবকিছু মিলিয়ে শেষে যেটা আসবে ইমপ্লিমেন্টেশন, এই ইমপ্লিমেন্টেশন স্টেজে যে আমরা অনেক সময়তেই কেন যেন ঠিক ইচ্ছা অনুরূপ বা আশা অনুরূপ রেজাল্ট পাচ্ছি না। এখানেই আমার দুঃখ যে যারা যে দায়িত্বে আছে জি, একটু ডেডিকেটেড হয়েছে, নিবেদিত ভাবে যদি করেন তাহলে ইনশাআল্লাহ কিন্তু কিন্তু আপনার আমার ডক্টর ডক্টর অনেকেরই ডক্টর হক, আইন কানুন দিয়ে কি আসলে যে ইচ্ছে বা যে আকাঙ্ক্ষা আমাদের সেটি বাস্তবায়ন করা সম্ভব কি না? ডক্টর হক শুনতে পাচ্ছেন? আহ, আমি বলছি যে আইন কানুন দিয়ে কি সম্ভব কি না এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন, যে প্রবীণদের কল্যাণ করা? অবশ্যই সম্ভব, প্রোভাইডেড জি বাংলাদেশে আইনের অভাব নাই, ভালো ভালো আইন আছে, জি কিন্তু ভালোভাবে নির্মোহভাবে এটার যেটাকে বলে অ্যাপ্লিকেশনের অভাব আছে। ওকে, আমি আসছি আপনার কাছে। অনেক ভালো আইন, জি, কিন্তু এটা বাস্তবে রূপ পাচ্ছে না। ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক, আপনি একটু বলবেন যে আপনারা যে বাংলাদেশ সিটিজেন্স ওয়েলফেয়ার সোসাইটি, যেটি আপনাদের অর্গানাইজেশন, কি করেন আপনারা এই অর্গানাইজেশনের মধ্য দিয়ে? এই যে বিষয় নিয়ে কাজ করেন সেই বিষয়ে এক্সপিরিয়েন্স কি, সব মিলিয়ে যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। প্রথমেই আপনি চ্যানেল আই এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে প্রবীণদের জন্য যা চিন্তা করার দরকার, যা সহায়তা করার দরকার, বাংলাদেশে বিশ্বে সেভাবে হচ্ছে না। এই আন্তর্জাতিক প্রবীণ দিবসে এই অনুষ্ঠানের আয়োজন করে, বিশেষ করে একজন বিচারপতি, একজন আইজি, পুলিশ প্রধান, তাদের বক্তব্যে এবং আমাদের মতো লোক, ক্ষুদ্র লোকদের কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এই বিষয়ে আমি বলতে চাই যে মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষের আয়ুষ্কাল কিন্তু বেড়ে যাচ্ছে, সাথে সাথে প্রবীণদের সংখ্যা বেড়ে যাচ্ছে। বাংলাদেশে বর্তমানে প্রায় 1.5 কোটি প্রবীণ আছে, সারা বিশ্বে 70 কোটির বেশি প্রবীণ আছে বর্তমানে, এবং 2050 সালের মধ্যে সেটা হবে 200 কোটি, অর্থাৎ 1/4 অফ দ্য টোটাল পপুলেশন বিশ্বের 200 কোটি প্রবীণ হবে। সেটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে যে আসছে অলরেডি, এটা কিন্তু আমরা ভাবি না, সরকার ভাবে না। জাতীয় নীতিমালা তৈরি করা হয়েছে 2013 সনে, কিন্তু নীতিমালার কি ফল আমরা পেয়েছি আমরা কিন্তু জানি না। পিতামাতার ভরণ পোষণ আইন করা হয়েছে, কিন্তু সে আইন আমাদের কি কাজে আসতে বুঝতেছি না। এই যে একটা অবস্থা, এটাকে বাস্তবায়ন করতে হলে সংগঠিতভাবে পজিটিভ ওয়েতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত। সেজন্যই এই সংগঠন গঠন করা হয়েছে। প্রবীণ হিতৈষী থাকার পরেও বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি করা হয়েছে, একজন বিচারপতির নেতৃত্বে আমরা কিছু লোক আছি এখানে। বাংলাদেশের আপনি একটা কথা বললেন, আপনি প্রতিবাদ্য বিষয়ের কথা বলছিলেন। এই বছরের প্রতিবাদ্য বিষয় হয়েছে প্রযুক্তিতে সমতা, সব বয়সের প্রাপ্যতা বাংলাদেশের। আর ইংরেজিতে একটা অদ্ভুত নাম, সেই নামটাকে আমি আর সময় নষ্ট করতে চাই না। তবে এটা ঠিক যে সব বয়সের সমান অধিকারকে বলার জন্য প্রবীণদেরও অধিকারের কথা বলা হয়েছে। আমাদের দেশে দেখেন আপনি, বাংলাদেশে যে কাজটা করতেছেন এটা তো তুলনা হয় না। যে সংখ্যা, যে সংখ্যক আপনি অনুষ্ঠান করেছেন এবং যেভাবে নিরপেক্ষভাবে যেভাবে দেশের স্বার্থকে সামনে রেখে কথা বলছেন, এই প্রবীণদের জন্য আমি খুবই ক্ষুব্ধ এবং খুবই দুঃখিত। এবং আমি অনেক সংগঠন জীবনে করেছি, যে সংগঠনের নাম শুনলে আমাকে পানিশমেন্ট করা উচিত, যে তুমি ওয়াসায় চাকরি করে এসেনশিয়াল সার্ভিসে গুরুত্বপূর্ণ পদে থেকে তুমি এই সমাজ সেবা নিয়ে এত দৌড়াদৌড়ি করছো কেন? জবাব দাও। আমি দিতে পারবো না, আমার পরিবার কাছে দিতে পারবো না, আমি আর সংগঠন করবো না ভাবছিলাম জিল্লুর রহমান সাহেব। কিন্তু প্রবীণদের যখন আমি বিষয়টা একটা গোল টেবিল একটা আয়োজন করা হয়েছিল, আমি দেখলাম কি যে আমার বাকি জীবনটা প্রবীণদের জন্য আমি দিতে চাই। প্রথমে আলাপ করলাম স্যারের সাথে, আলাপ করলাম অনেক বিজ্ঞ লোকের সাথে। আমাদের এই সংগঠনের এবিএম গোলাম মোস্তফা, ওনারও সিনিয়র 88 সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা। আলাপ করার পরে আমি তো এখন বের হই না, কিন্তু তুমি যখন বলো আমি যাব।
এইরকমভাবে ডক্টর হোসেন জিল্লুর রহমান ব্যারিস্টার, বাংলাদেশের প্রথম মহিলা ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া, এরপরে আপনার এখানে ডক্টর শমশার আলী পরমাণু বিজ্ঞানী, এরা এই আমার অনুরোধে তারা এখন মিটিংয়ে অ্যাটেন্ড করে আমার সাথে এই বয়সে আইসা। তারা প্রবীণদের জন্য করতে চায়, কারণ করতে চায় কেন, করা হয় নাই, করা প্রয়োজন, সেই জন্য কিন্তু তারা করতে চায়। এই স্যার বলতেছেন যে আমার অবশিষ্ট জীবনটা তোমার মতন আমিও এখানে ইয়া করতে চাই, ব্যয় করতে চাই। কিন্তু যদি আজকে এই অবস্থাটা না হতো তাইলে কিন্তু আমরা এইটা অভাব না, তাহলে যেমন আমি ঢাকা ওয়াসা চাকরি করি, পানির অভাব না হইলে কিন্তু এই মানুষ ওয়াসাকে মূল্য দিত না, পাত্তাও দিত না। এখন ওয়াসার নাম শুনলে সব লোক বলে ওয়াসার লোক ভাই বসেন, কি চা খান, আমার একটু এই সমস্যা সেই সমস্যা, মানে সমস্যা সৃষ্টি করলে পপুলারিটি বাড়ে আমাদের দেশে। আমি আশ্চর্য হয়ে যাই। তো সেজন্যই আপনি প্রশ্ন করছেন। আমি আপনাকে বলতে চাই, কানাডা, আমেরিকা, বাংলাদেশ, ইন্ডিয়া তুলনা করলে বাংলাদেশ মনে হয় অনেক নিচে এটার অবস্থান। মানে মানে প্রবীণদের সেবা, জাপানে বলা হয় প্রবীণদেরকে জীবন্ত শিল্প, এবং তাদের 100% ট্রিটমেন্ট বহন করে গভর্নমেন্ট। এরকম বহু দেশ, কানাডা, আমেরিকাও, এবং মানে ডেনমার্ক, বিশ্বের বহু দেশ, এশিয়ার কোনো নাম কিন্তু এখনো আমি ইয়াতে দেখি না, তালিকায় দেখি না যে তারা খুব সার্ভিস দিচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে শুধু প্রবীণ বান্ধব না, সে মানব বান্ধব। সো প্রবীণরা এই দেশকে এই পর্যন্ত নিয়ে আসছে, প্রবীণদের জন্য প্রধানমন্ত্রী কিছু করবেন। আমরা সেই জন্য আমি আপনাকে বলতে চাই, যেটা আমি আপনাকে বলি নাই, আমরা এই নভেম্বরের 27 তারিখ জাতীয় প্রবীণ সম্মেলন 2001 আয়োজন করছি। উপলক্ষ হলো বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আমরা এই জাতীয় প্রবীণ সম্মেলন আয়োজন করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অলরেডি ইনভাইট করেছি। স্যার চেষ্টা করতেছেন, আমরা চেষ্টা করতেছি। যদি উনি আসেন, আমি মনে করি এই দেশে প্রবীণদের অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা মনে করি, যেমন প্রাণগোপাল সাহেবের সাথে আপনি বলছিলেন, প্রাণগোপাল বাবুর কথা বলছিলেন, উনি আমার পাশাপাশি থাকেন, ওনার সাথে আমার আলাপ হয়েছে। উনি বলছেন যে টাকা পয়সার ব্যাপার বলো, যা বলো, প্রবীণদের জন্য আমি করব। এবং এইবার উনি মূল প্রবন্ধটা, জাতীয় যে প্রবীণ দিবস সরকারের, ওইটা মূল প্রবন্ধ উনি গত কয়েক বছর যাবত লিখেন, এইবারও লিখছেন। আমাকে বলছে এই বছর আমি বলছি প্রবীণদের জন্য একটা হেলথ কার্ড দেওয়ার জন্য, তাদেরকে প্রত্যেক ক্ষেত্রে ডিসকাউন্ট পাবে, প্রত্যেক হসপিটালে গেলে তারা আলাদা ফেসিলিটি, আলাদা কাউন্টার পাবে, আলাদা বেড পাবে। এইগুলি আমি প্রস্তাব এই বছর করছি। এইরকম লোক যদি দেশের নেতৃত্বে আসে তাইলে কিন্তু আমার মনে হয় আমাদের আর কাঁদতে হবে না, চিল্লাইতে হবে না, আর আপনাদের অনুষ্ঠানেরও প্রয়োজন হবে না, আমি মনে করি। সুতরাং আমার এখানে অনেক প্রয়োজন আছে এই সংগঠন গঠন করার। এই প্রয়োজন মেটানোর জন্য আমরা কাজ করে যাব। আশিকুর রহমান, আমরা জানি যে প্রচুর বাংলাদেশে অনেক, পৃথিবীর অনেক প্রান্তেই আছে, বাংলাদেশেও আছে, অনেক পুনর্বাসন কেন্দ্র আছে, রিটায়ারমেন্ট হোমস আছে। বাট জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস যেটি আপনারা এখন তৈরি করছেন, কেন প্রয়োজনীয়তা মনে হলো, এবং অন্যান্য যে হোমস আছে তার চাইতে এটার পার্থক্য কি, কেন আপনাদেরকে মানুষ চুজ করবে, বা হোয়াট ইজ ইউর প্ল্যান? আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত তৃতীয় মাত্রার চ্যানেলের এই অনুষ্ঠানে আমাকে কথা বলতে সুযোগ দেয়, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ এবং চ্যানেলকে ধন্যবাদ। আমরা সবাই জানি সারা পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা উন্নতির ফলে, যেমনটা বলছিলেন, যে মানুষের গড় আয়ু বাড়ছে। বাংলাদেশের বর্তমানে পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু বর্তমানে প্রায় 73 বছর। বর্তমানে বাংলাদেশের টোটাল জনসংখ্যার 4.5% জনগোষ্ঠী হচ্ছে প্রবীণ। এবং যদি আপনারা নিশ্চয়ই জানেন যে একটা দেশের মোট জনসংখ্যার যদি 7% মানুষ প্রবীণ হয়, তাহলে সেটা বলা হয় প্রবীণ প্রবণ দেশ, এজিং সোসাইটি। যদি 14% জনগোষ্ঠী প্রবীণ হয়, 60 বছরের উপরে হয়, তাহলে সেটাকে বলা হয় প্রবীণ প্রধান দেশ। আমরা বর্তমানে প্রবীণ প্রবণ দেশের দিকে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই প্রবীণ প্রবণ দেশ, প্রায় 1.5 কোটি মানুষ প্রবীণ হচ্ছে, যারা এই দেশটা বিনির্মাণের পিছন থেকে অনেক কাজ করেছে, যারা পরিবার, সমাজ এবং এই দেশ নির্মাণ করেছে,
তারা আজকে বয়সের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় তারা প্রবীণ, কিন্তু তাদের জন্য রাষ্ট্রের থেকে তেমন কোনো লক্ষণীয় কোনো উন্নত চিকিৎসা সেবা ব্যবস্থা বা আবাসন প্রকল্প এখন পর্যন্ত আমাদের চোখে পড়ছে না। সেই জায়গা থেকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের মাননীয় চেয়ারম্যান ডক্টর সর্দারে নাইম স্যার এবং ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডক্টর সর্দারে নাইম স্যার এবং ম্যানেজিং ডিরেক্টর ডক্টর জুনায়েদ শফিক স্যারের নেতৃত্বে বাংলাদেশের 7 জন এমিনেন্ট ডক্টর জাপান থেকে যারা পিএইচডি পড়াশোনা শেষ করে জাপানের সরাসরি অভিজ্ঞতার কাজে লাগিয়ে বাংলাদেশে এসে প্রথম আন্তর্জাতিক মানের একটি প্রবীণ বান্ধব আবাসন প্রকল্প করছে, যেটা হচ্ছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস। এই রিটায়ারমেন্ট হোমসের আমরা করার সময় আমরা 3টা দিকে লক্ষ্য রাখার চেষ্টা করেছি। 1 নম্বর সমস্যা হচ্ছে যে আমাদের দেশে এখন 100 বা 150-র মতো কনভেনশন যে তথাকথিত আমরা যেটাকে বৃদ্ধাশ্রম বলি, যেগুলির মান নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, সেই বৃদ্ধাশ্রম আছে। আমরা সেই বৃদ্ধাশ্রমগুলিতে গেলে আমাদের নিজেদেরই মন খারাপ হয়ে যায়। যারা একটা পরিবার তৈরি করেছে, যারা সমাজ তৈরি করেছে, যারা দেশ তৈরি করেছে, তারা খুবই নিগ্রহের পাত্র, অবহেলার পাত্র হয়ে যাচ্ছে। সেই জায়গায় তাদের মৌলিক যে তাদের অধিকার স্বাস্থ্যসেবা পাওয়ার ব্যাপারটা, সেটা তাদের নেই। সেই জায়গা থেকে আমরা প্রথমে ফোকাস করেছি আমাদের এখানে যারা রেসিডেন্ট হবে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমসে, তাদেরকে আমরা 24 ঘন্টা বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। শুধু শারীরিক স্বাস্থ্য না, আমরা মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেব, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত তেমন একটা বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে না। এটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার, আমরা দেখছি যে এই ধরনের জাপানের সাথে যদি আমরা জাপান বাংলাদেশ বলছি, আর একটা লজিক্যাল কারণ আছে, কারণ জাপান সরাসরি আমাদের এই রিটায়ারমেন্ট হোমসের ম্যানেজমেন্টের সাথে জড়িত থাকবে। জাপানের আমরা কিছু অভিজ্ঞতা, আমরা মডেল কিছু কাজে লাগানোর চেষ্টা করছি। যেমন জাপানিরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওনারা বলছে যে প্রবীণদের এই ধরনের রিটায়ারমেন্ট হোমস বা চালাতে গেলে যেটা লাগে, একটা হচ্ছে সার্ভিস বা ট্রিটমেন্ট বা চিকিৎসার নিশ্চয়তা নিশ্চিত করা। 2 নম্বর হচ্ছে যারা চিকিৎসা দিবে, যারা সার্ভিস প্রোভাইডার, কেয়ার প্রোভাইডার, তাদের এক্সপার্টাইজ, তাদের ট্রেনিংয়ের ব্যাপারটা, তাদের সাইকোলজিক্যাল ইস্যু, বিভিন্ন ধরনের ট্রেনিং ব্যবস্থা করা, সেই জিনিসটার দিকে আমরা নজর রাখছি যেন আমাদের সার্ভিসের মানে কোনো ধরনের ঘাটতি না হয়। 3 নম্বর হচ্ছে আমরা প্রবীণ বান্ধব কী করলে তাদের আরও বেশি তাদের প্রবীণ ফ্রেন্ডলি আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো রিটায়ারমেন্ট হোমসে। শুধু একটা রিটায়ারমেন্ট হোমস বাংলাদেশের সব প্রবীণের সমস্যার সমাধান করতে পারবে না, এরকম শত শত প্রবীণ রিটায়ারমেন্ট হোমস দরকার। জাপানের সাথে যদি আমি তুলনা করি, জাপানে বর্তমানে আপনি দেখবেন আজকে প্রায় 8700 রিটায়ারমেন্ট হোমস আছে, যেটা আমরা কেয়ার গিভার হোমস বলছি, বাংলাদেশে একটিও নেই। সো সেই জায়গা থেকে আমরা রিসার্চের একটা উইং রেখেছি, আমাদের সার্ভিস থাকবে, হেলথ সার্ভিস থাকবে, পাশাপাশি আমাদের যারা সার্ভিস প্রোভাইডার তাদের ট্রেনিং থাকবে। এরপর এই যে পুরো প্রক্রিয়াটার আমরা ইভালুয়েশন এবং মনিটরিং এবং আলটিমেটলি আমাদের আরও ডেভেলপমেন্টের জন্য আমরা একটা রিসার্চ উইংও রাখছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশে এটা একটা পায়োনিয়ার এবং সেজন্য অবশ্যই আমাদের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সর্দারে নাইম স্যার ধন্যবাদ পেতে পারে। তারপরেও আমাদের জার্নিটা নিশ্চয়ই মাত্র শুরু হচ্ছে, এখানে আমাদেরও অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হবে, সেটার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। সো জাস্টিস মোহাম্মদ মুমতাজউদ্দিন আহমেদ, আপনি একটু আমাদেরকে বলেন যে কোথায় কোথায় বড় বড় সমস্যা দেখতে পান আসলে আপনি প্রবীণদের সমস্যা সমাধানে বাংলাদেশে, এবং সেখানটাতে আসলে আশু করণীয় কি এবং দীর্ঘমেয়াদে আসলে কি করা দরকার? আপনি একটু আগে আমি যা বলছিলাম যে আপনার ওই যে আমাদের যে নীতিমালাটা, এই নীতিমালা প্রবীণ নীতি আমরা 2013 সালে করা হয়েছে। এটা আপনার আইন আকারে 2014 সালে ফেব্রুয়ারি মাসে গিয়েছে। তারপর থেকে তারা যে আপনারা দেখবেন নীতিমালাটাতে যথেষ্ট পরিমাণে বাংলাদেশের প্রবীণদের ব্যাপারে তাদের সুযোগ সেবা দেওয়ার নীতি গ্রহণ করা হয়েছে। প্রফেসর আর আমাদের ডক্টর এনামুল সাহেব যে কথাটা বলছিলেন যে ইমপ্লিমেন্টেশন হলো প্রধান কথা, কতটুকু আমরা ইমপ্লিমেন্ট করতেছি। এখানে আপনারা জানেন সব জায়গাতেই তৃতীয় মাত্রা চালাইতে গিয়ে যদি আপনি যদি তৃতীয় মাত্রার মতো করে কাজ না করেন, তৃতীয় মাত্রা চলবে না। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার কাজকে করছে, সেই জায়গাতে কতটুকু আমরা কাজ করতে পারছি। আইন থাকতে তো হবে না, যেটা তিনিও বলছিলেন, আমিও বলছি। এইখানে কিন্তু আপনারা দেখবেন যে 19 নম্বর ধারায় এই নীতিমালাতে আপনার প্রত্যেকটা জিনিস আমরা যা বলছি প্রত্যেকটা নীতিমালা সেখানে রয়েছে, প্রত্যেকটা রয়েছে সেখানে। 18 নম্বর আপনার দেখবেন যে জাতীয়ভাবে কমিটি করবার জন্য বলা হয়েছে, কিন্তু এটা কতটুকু করা হয়েছে। এইখানে আমাদের আবেদন থাকবে সরকারের কাছে। আবার আমরা যারা প্রাইভেট লেভেলে কাজ করছি, আমরা তাদের সাথে কাজ করবার জন্য তাদেরকে সুযোগ দিতে হবে, আমরা আমাদেরকেও তারা সুযোগ দিতে হবে।
সরকারিভাবে আমাদের দেশে যেটুকু বলছিলেন, আমাদের প্রবীণ আমাদের অর্থনৈতিক অবস্থার সাথে বিবেচনা করতে হবে। আমরা অনেকেই বলছি, বিশেষ করে আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব তিনিও বলছেন, আমেরিকার কথা বলেছেন, কানাডার কথা বলেছেন, যে সমস্ত তাদের জিডিপি কত, তাদের পার ক্যাপিটাল ইনকাম কত। তো এই কনটেক্সটে কিন্তু আমাদের ভাবতে হবে, আমাদের আলোকেই ভাবতে হবে। এই জন্য আমাদেরকে আমরা চেষ্টা করছি যে আজকে কিছুগুলো নাম তিনি বলছেন, অনেক প্রবীণ ব্যক্তিত্বতা আমাদের সাথে যোগ হয়েছে, সকলে মিলে আমরা এই পথ সৃষ্টি করা, সরকার যে আইন করে রাখলে হবে না, আইনটাকে প্রয়োগ করবার জন্য তাদের সাথে কাজ করা। কিন্তু একটা বিষয় আমাকে বলেন, মানে আপনারা সবাই আইনের উপরে জোর দিচ্ছেন, কিন্তু আমি মনে করি যে যদি মাইন্ডসেটে পরিবর্তন না আসে এবং ভ্যালুজ যদি আমরা তৈরি না করতে পারি, এই যে বন্ডগুলো নষ্ট হয়ে যাচ্ছে পারিবারিক সামাজিক, তো সেটা যদি ফিরিয়ে আনার চেষ্টা না হয়, সেটা তো আপনি আইন দিয়ে করতে পারবেন কিনা আমি জানি না। মানে আপনি ডক্টর এনামুল হক অনেক ভালো বলতে পারবেন, আপনারা আইনের ভেতরকার মানুষ, দীর্ঘদিন ছিলেন। না, আমি আপনার কাছে একমত। যেমন একটা সমাজ তৈরি হলো, সেই সমাজ কেন তৈরি হলো সেটা যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি এবং সেটা যদি প্রপারলি অ্যাড্রেস না করা হয়, আইন দিয়ে সমস্যার সমাধান হবে না। এই কথাটুকুর সাথে আপনার সাথে আমি একমত হইলেও একটু এইটুকু বলছি, আপনার নদী ভাঙার দেশ, এই প্রবলেমগুলো কোথায় যাবে? যে এবারও আপনারা দেখেছেন যে কীভাবে পদ্মা যমুনা কীভাবে ভেঙেছে। আপনিও পদ্মা যমুনা সম্পর্কে বেশি ধারণা আছে, আপনার এলাকাও সে একই অবস্থা আছে। ওই এলাকার থেকে প্রবীণ মানুষগুলো যে বেরিয়ে আসলো, তারা বেরিয়ে এসে কী করছে? এখন রিক্সা চালাচ্ছে। আমাদের যে মূল সমস্যা যেটা, সেই সমস্তগুলোকে চিহ্নিত করতে হবে। আর এই যে আপনার মতামত সৃষ্টি করা, এটি হলো বড় কথা। আজকে আমরা যারা যে এমন সাহেব তিনি করছেন, সত্যিকার থেকে বয়স হয়েছে তিনি করছেন, আমাদের অনেকে এখন আগ্রহ দেখাচ্ছে এবং করতে চায়। এই অ্যাওয়ারনেস বিল্ড আপ, এটা প্রথম শব্দটা হলো আপনাকে সম্পৃক্ত করা। আজকে ছেলেটাকে বলা যে তুমি আজকে যে বাবাকে দেখেছো ৭৬ বছর বয়স, ৮২ বছর বয়স, সেই মানুষটিকে তুমি হবে না। আমাদের সারা পৃথিবী থেকে কী বলে যে ৬০ বছর পরেই হবা। তো যদিও আমরা দেখছি যে আমাদের জুডিশিয়ারিতে আমাদের বয়স ৬৭ বছর বয়স আমরা রিটায়ার করেছি, কিন্তু উনি তো সরকারি অফিসাররা ৫৯ বছরেই রিটায়ারমেন্ট করে যাচ্ছে। তো তিনি তো এই আমার ৬০ বছর হইলে তিনি আবার সেই জায়গাতে চলে আসেন, তার সন্তানরা তার কিছু করবে। এই লাইন দিকে আমাদের প্রত্যেককে আপনি যে কথাটা বলছেন, মতামত সৃষ্টি করা। আমি তো বলছি যে গ্রামে গঞ্জে আমরা চলে যাব। আমরা গ্রামে গঞ্জে গিয়ে স্কুলের শিক্ষকদেরকে নিয়ে, স্কুল বাচ্চাদেরকে সেখানে বলবো যে দেখো আমি যে দাঁড়িয়ে আছি এখানে, এই বছরগুলো যেভাবে হোক আমি তো মানুষের জন্য তো কাজ করছি, আমার নিজের জন্য যেটা করছি সে সবটা আমার নিজের জন্য না, জনগণের স্বার্থে আমি কাজ করেছি। কিন্তু আজকে আমার যদি তুমি বলো যে আমার ওষুধ দেওয়া যাবে না, আমার ছেলে বলবে আমাকে খাবার দেওয়া যাবে না, আমাকে ১৫ দিন করে ভাগ করতে হবে, এটা কি মানবতা হয়? হিউম্যানিটিতে হয় না, মানবতা বহির্ভূত কাজ হচ্ছে। এই কথাগুলো আপনারা যে বলছেন, বোধ সৃষ্টি করতে হবে। সামাজিকভাবে বোধ সৃষ্টি করলে যেটা আইন করে যেটা হয় না, তো এখানে আইনেরও কিছু কথা আছে। আমি শুধু একটা কথা বলি যে কোরআন শরীফে আপনাকে যে ব্যস্ত সৃষ্টি করে দিচ্ছেন আল্লাহ, বলে দিচ্ছে তুমি এই কাজগুলো যদি সকাল থেকে করো তোমার আর দুর্যোগে যেতে হবে না, আর যদি না করো কী হবে? দুর্যোগ সৃষ্টি করেননি আল্লাহ তাআলা। তিনি আবার সেই জায়গাটাতেও একটা কথা বলেছে যে মানুষ বড় অকৃতজ্ঞ। যে মানুষ বড় যে অকৃতজ্ঞ শব্দটা করেছেন তিনি পরিষ্কার, আপনি দেখছেন এই অকৃতজ্ঞ জায়গাটার থেকেই আমিও কত কৃতজ্ঞ। আমার মা বাবাকে আমি নেই, আমরা আমাদের সন্তানকে নিশ্চয়ই করেছি, নিশ্চয়ই ছেলেদেরকে করেছি। তারা শুনবে, তারা যেখানেই থাকুক তারা শুনুক, বড় বড় পদ নিয়ে তারা বসে আছেন। আগামী দিনে তার ছেলের কাছে তাকে যেতে হবে। পুরো সামাজিক অবস্থানটার কথা বলছি। আমাদের যে এই কথাটা আপনি বলছেন, এটা আমাদের করতে হবে। আমি যদি আরম্ভ করে যাই, ওনারা আরম্ভ করে দিয়ে গেছেন, আমি দেখছি যে সরকার তাদেরকে ৩,৫০,০০,০০,০০০ লক্ষ টাকা দিয়েছেন এবছর। আমরা যদি আরম্ভ করে দিই যে সরকারের যে গণ্ডির থেকে ফাইলে লাল ফিতার মধ্যে না আমরা থাকতে চাই না, কারণ আমি থাকবোই না, এই জন্য কমিট করেছি, আসছি কাজ করবার জন্য। এখানে আসছি আপনাদের জাতিকে জানানোর জন্য যে দেখুন আমার মতো যারা আছেন, অনেকে বসা আছেন, তারা দেখবেন, তাদেরকে আবেদন করবো যদি এখন আমরা সে যাদের প্রত্যেকের গ্রামে চলে যাই, সেখানে গিয়ে মানুষকে বোধ সৃষ্টি করে, বাচ্চাদেরকে বোধ সৃষ্টি করতে আসেন। আগামী দিন তারা যখন বয়স হবে তখন তারা বাপ মাকে চিনবে যে আমার বাবা যা করে গেছে আমাকে সেটুকু কাজ করতে হবে। এটাই আপনি ঠিকই বলেছেন, কিন্তু ওই যে আমি বললাম কিছু পানিশমেন্টের ব্যবস্থা ব্যাপার ভাগ করার জন্য যদি কিছু পানিশমেন্ট আগে জবাবদিহি করতে হবে, তাকেও জবাবদিহি করতে হবে। এই জায়গাটার থেকে আইনের প্রয়োজন আছে, আইনটা আমরা না হলে চলবে না। আর আইন না থাকলে তো শুনে আপনাদের দেখেছেন
সমাজ ব্যবস্থা কোন অবস্থা, আইন থেকেই মানছি না। আইন থাকার পরে তো তারপরেও আমাদেরকে বলতে পারো যে একটু আইনটুকু আছে, আমি আইনে যাব। তার পূর্বে যে আপনি দেখছেন একটা বৈঠকের ব্যবস্থা আছে, মা বাপকে ভাইয়েরা বসবেন, আপনার ভাইয়েরা বসে তারা কীভাবে তাদের ওষুধ দেওয়া যায়, তাকে চিকিৎসা দেওয়া যায়, সেই ব্যবস্থা তারা করবেন। এই চিন্তার আলোক থেকেই আমরা কতটুকু করতে পারবো যেন আরম্ভ তো করা যাক। নিঃসন্দেহে। ডক্টর এনামুল হক, জি জি, আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কি করণীয় আসলে, আমরা শুধু আইনের মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না, আরও কিছু করণীয় আছে, এবং যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, যে এই যে আইন করবার মতো একটা বাস্তবতা তৈরি হলো, সেখানটাতে সামাজিকভাবে কি করণীয়, মানে সমাজ কি করতে পারে বলে আপনি মনে করেন, পরিবার, সমাজ? আপনাকে অনেক ধন্যবাদ। পূর্ববর্তী বক্তারা যা বললেন সেটা আমি খুব মনোযোগ সহকারে শুনছি। প্রত্যেকের কথার ভিতরে কিছু না কিছু যুক্তি আছে এবং বাস্তবতা আছে। আপনি একটা শব্দ উচ্চারণ করেছেন, সেটা বোধহয় সবচেয়ে বড় জিনিস। আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার ওই কথাটা খুবই কার্যে, যে মাইন্ডসেট। আইনের অভাব নাই, জ্ঞানের অভাব নাই, খারাপ জ্ঞানেরও অভাব নাই, এবং সবচেয়ে অভাব হচ্ছে যে আপনার নিজের মনের যে কাঠামোটা আছে সেটা কতখানি জনসেবামূলক, কতখানি নির্মোহ, কতখানি আপনার নিজের স্বার্থের জন্য, এই কথাগুলো ভেসে আসে। যখন আপনি মাইন্ডসেটের কথা বলছেন, তখন আমি সরকারের দুটো ছোট ছোট উদাহরণ দিচ্ছি। এই সিনিয়র সিটিজেনদের মঙ্গলের জন্য যে কয়েকটা কাজ হয়েছে, তার ভিতরে যারা পেনশনে গেছেন, যারা রিটায়ারমেন্ট হয়েছেন, তারা একেবারে এক এক রকম সাহায্য পাচ্ছেন। হয়তো কম বেশি আছে, কিন্তু অন্য জায়গাতে একটু গোলমাল হচ্ছে। যেমন ওল্ড এজ বলে যে একটা শব্দ আছে, এবং এটার জন্য যে সিনিয়র সিটিজেনদের জন্য একটা ফান্ড তৈরি করা হয়েছে, এবং এই কাজটা যে ঠিক মতো হচ্ছে না, প্রস্তাবটা অনুমোদন করে সরকার অনেক ভালো কাজ করেছে, এবং যে ধরনের যে কাজগুলো করা উচিত তার ভিতরে এই ওল্ড এজের ফাংশনাল ফাইন্যান্সিয়াল হেল্পের যে একটা উদাহরণ গভর্নমেন্ট দিয়েছে, এটা নিঃসন্দেহে এটা প্রশংসার যোগ্য। কিন্তু যখন ফিল্ডে যাচ্ছে, সেটা ডিস্ট্রিক্ট লেভেল হোক বা ক্যাপিটালে হোক বা ইউনিয়ন পরিষদে হোক, ওখানে যে কিছু না কিছু ওই অপশক্তি, তাদের প্রভাবে যেটুকু আশা করা যাচ্ছিল সেটুকু হচ্ছে না। গভর্নমেন্টের বাজেট যাচ্ছে ঠিকই, কিন্তু ঠিক জায়গায় যাচ্ছে না। এখন এই কথা কিন্তু শুধু একটা এই ওল্ড এজ স্কিমের কথা আমি যে বলছি সেখানেই প্রযোজ্য নয়, অনেক জায়গাতেই প্রযোজ্য। সে ব্যবসা বলেন, ইম্পোর্ট এক্সপোর্ট বলেন, কাস্টম বলেন, রিক্রুটমেন্ট বলেন, প্রমোশন বলেন, সব জায়গাতেই এরকম একটা আছে। কিন্তু যেহেতু সিনিয়র সিটিজেনেরা নির্ভর করে বর্তমানের উপরে, সেজন্য আমি যখনই একটু সুযোগ পাই দুটো লাইন আমি বলি যে যারা চাকরি করছেন তারা দয়া করে মনে রাখবেন যে আপনাদেরও একদিন রিটায়ার হতে হবে। এটা যদি মনে রাখেন, তাহলে যারা রিটায়ার্ড হয়ে গেছে, আমি রিটায়ার করতে একাধিকবার বলছি এই জন্য যে সরকারি চাকরিতেও রিটায়ার হয়, বেসরকারি চাকরিতেও রিটায়ার হয়। এখন এইটা দেখেন, এর বয়স নির্ধারণ করাতে এক এক জায়গাতে এক এক রকম হচ্ছে। এটা বোধহয় কাঙ্ক্ষিত নয়। যতদূর সম্ভব একই রকম হওয়া উচিত। বলতে পারেন যে শহরে যেটা চলে গ্রামে সেটা চলে না, সরকারি ভাবে যেটা চলে বেসরকারি প্রতিষ্ঠানে সেটা চলে না, কিন্তু যতটা সম্ভব কম তারতম্য যাতে হয় সেটা খেয়াল রাখতে হবে। এবং এই জন্য দরকার আপনার মাইন্ডসেট। কোন মাইন্ডসেট? আপনি আইনের মাধ্যমে চলবেন, আপনি নিজেকে আইন ভঙ্গ করে প্রয়োজনের অতিরিক্ত বাহাদুরি দেখাবেন না, অথবা যেটা পারলেন না সেটা নিয়ে আফসোসও করলেন না। আপনি সবাই সবকিছু পারে না,
আমরা জীবনে অনেক কিছু চেয়েছি, অনেকটা পেরেছি, কিছু কিছু পারিনি। সেটা শিখতে হবে, জানতে হবে এবং প্রচেষ্টা চালাতে হবে। আমি ওল্ড এজে যেমন বললাম, তেমনি আর একটা উদাহরণ আমি না বলে পারছি না। সেটা হচ্ছে যে আপনি গ্রামের বয়স্ক লোকের চেয়ে উইডো, যারা বিধবা, তাদেরও কিন্তু গভর্নমেন্ট সাহায্যের একটা বিধবা ভাতা দিচ্ছে। করেছেন। কিন্তু সেটা কি ঠিক মতো হচ্ছে? আমার দুঃখ ওইখানে যে সবকিছুই উদ্দেশ্য মহৎ, কাজও করছে, কিন্তু ঠিক মতো হলো কিনা এই পর্যালোচনাটা তো হচ্ছে না। আমি গ্রামের 3টে টেন্স আছে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আমি আমার ছেলে পিলেকেও আমি বলি এই একই কথা। আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন, উনিও বলতেন যে পাস্ট হচ্ছে শেখার জন্য, তুমি অতীতে কি হয়েছে এটা পড়ো, জানো। বর্তমানকে তুমি মোল্ড করো, তুমি বর্তমানকে সেই পাস্টের ভুল থেকে শোধরাতে চেষ্টা করো এবং পাস্টের যেটুকু ভালো হয়েছে সেটুকু ধরে রাখো এবং ভবিষ্যতে এই ধরে রাখাটাও যেন ঠিক থাকে ফিউচারে। আর নতুন যেটুকু অ্যাড করতে চাও সেটুকু, যে পাস্টে যে ভুল হয়েছে, যেটুকু পারা যায়নি, যেটুকু সমর্থ হয়নি, সেটুকু করো। সে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার আমাদের ক্ষেত্রে জেনারেশনের মতো। আমরা ওল্ডার জেনারেশন। এখন ওল্ডার জেনারেশন বলতে এক একজনের এক একটি, আগে আমরা 60 বলতাম। আমি এই প্রবীণ হিতৈষীর একটা অনুষ্ঠানে সাউথ আফ্রিকা গেছিলাম এবং সেখানে তদানীন্তন প্রেসিডেন্ট জেলে ছিলেন। উনি দেখে বললেন, হ্যালো ইয়াং ম্যান, হাউ আর ইউ? আমরা প্রথমে একটু হলো যে উনি, আমরা প্রবীণের জিনিস নিয়ে এসেছি আর উনি ইয়াং ম্যান বলছেন। হি ওয়ান্টেড টু শো যে আপনি ইয়াং ম্যানের যে রকম স্পিরিট থাকে আপনি সেইভাবে কাজ করে যান। ইউ আর নট ওল্ড এনাফ টিল নাও। উনি আমাদের বুঝিয়ে বলেছিলেন নেলসন ম্যান্ডেলা, আজকে নাই উনি। কিন্তু আমাদের এখানে হচ্ছে কি যে যতটুকু পারছি করছি, কিন্তু যেটুকু পারছি না সেটুকু শোধরানোর চেষ্টা করছি না। আমার মনে হয় টাইম হ্যাজ কাম, লার্ন ফ্রম দি পাস্ট, ফলো ইট। যেটুকু ভালো পোর্শন সেটুকু প্রেজেন্টে, ভবিষ্যৎ যাতে আরো ভালো হয়, যেটাকে আমি বলি গুড, বেটার, বেস্ট, নেভার লেট ইট রেস্ট। থ্যাংক ইউ ইঞ্জিনিয়ার ফজলুল হক। জি, আমরা একটু কি করি, আমি এই আসলে রাশিক সাহেবের কথা থেকে একটু কথা বলতে হচ্ছে। আমার অভিজ্ঞতা থেকে ওনাদের চেয়ারম্যান নাইম সাহেবের সাথে আমার একাধিক সিটিং হয়েছে। জি জি। আমরা তাদের প্রজেক্ট ভিজিট করতে যাব আমার সোসাইটির পক্ষ থেকে। আমি মনে করি তারা যে উনি ডিটেলস কি বলছেন, তারা ওখানে ফুল টাইম সেবা চিকিৎসা সহ তারা অ্যাপার্টমেন্ট করছে, শুধু কিন্তু থাকার জন্য না। এটা কিন্তু একটা বয়স্ক লোকে যে চলাফেরা, বিছনায় প্রস্রাব পায়খানা করে দেয়, এইরকম সার্ভিস দেওয়ার মতন ফ্যাসিলিটি রাইখা তারা কিন্তু এটা করতেছে। আমি শুনি না, এটা খুশি হয়েছি। আর উনি বলছে ইয়াতে প্রবীণ নিবাস যেটা হচ্ছে ভারতে ভ্যাস্তের মতন, মানে এত খুশি আমার তথ্য মতে তারা প্রবীণ নিবাস করছে, সরকার করছে। তো এখন বাংলাদেশে যদি এইরকম ব্যবস্থাপনা রেখা করা হয়, সব এই যে জাপান তারা কয়টা, তারা মাত্র একটা করতেছে। এবং ওই যে জাপানে বললো কয় হাজার, 8,000, হ্যাঁ 8,000 মতো আছে। তাইলে বাংলাদেশে তো মাত্র শুরু। তো এইটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং নাইম সাহেব এটা নিয়ে কিন্তু খুব চেষ্টা করছেন। উনি এই যে জেরিয়াট্রিক অ্যান্ড ওয়ার্ল্ড জেরিয়াট্রিক ডে, এখানে উনি কিন্তু নিজের উদ্যোগে একটা অনুষ্ঠান, আমি সেখানে আলোচক ছিলাম। তাদের চেষ্টা চলছে প্রবীণদের জন্য, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। এই আমার একটা কথা। আর আমি এখানে, আপনি প্রশ্ন করছিলেন একটু যে আপনি এখন কি করা উচিত, কি করা উচিত। আমার মাননীয় চেয়ারম্যান, উনি আপিল বিভাগের বিচারপতি ছিলেন। উনি 1000 কথার মধ্যে এক কথা দিয়া উনি ডিসিশন দিয়ে দেন, ওনার সে দক্ষতা আছে। তা আমার অনেক কথা, মাঝে মাঝে বলে তুমি এত চিন্তা করো কেন। আমি কই আমরা তো কম জানি, এই জন্য আমরা বেশি চিন্তা করি। সুতরাং আমি এখানে কিছু বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই যে আমরা কি করলে, হয়তো সবটা হবে না, আমি কিছু সুপারিশ এখানে পেশ করতে চাই। আজকের এই গুরুত্বপূর্ণ একটা সুযোগ পেয়ে আমি এখানে আমার কিছু এখানে নোট করে নিয়ে আসছি।
জাতীয় প্রবীণ নীতিমালা 2013 এবং পিতামাতার ভরণ পোষণ আইন 2013 এবং মেন্টাল ক্যাপাসিটি অ্যাক্ট 2005, এটা ব্রিটিশ করছে 5-এ, আমরা করছি 18-তে বাংলাদেশ। এই সরকারের আমলে 3টা আইনই এই সরকারের আমলে হয়েছে। এগুলির পূর্ণ বাস্তবায়ন চাই এবং যতটুকু সম্ভব, পূর্ণ মানে যতটুকু সম্ভব। 2, প্রবীণদের জন্য আলাদা মন্ত্রণালয় না হইলে একটা বিভাগ চাই, যাতে নাকি শিশু মন্ত্রণালয়, যেমন স্বাস্থ্য অধিদপ্তর একটা আছে, এইরকম একটা সেপারেট প্রবীণদের ভালো মন্দ দেখার জন্য একটা কর্তৃপক্ষ, একটা বিভাগ, একটা মন্ত্রণালয় খুবই প্রয়োজন। এখন 1.5 কোটি, এটা হয়ে যাবে, আস্তে আস্তে বাড়ছে। করোনা এবার কিছু ধ্বংস করছে, আমার প্রবীণরাই বেশি মারা গেছি আমরা, তাতে গড় আয়ুষ কিন্তু কমে গেছে। এখন পুরো বিশ্বে কিন্তু 73 বছর বলছে না, এখন কিন্তু অ্যাসেসমেন্ট করলে এখন 73 হবে না, কারণ অনেক প্রবীণ, অনেক নবীন মারা গেছে, তো প্রবীণ বেশি মারা গেছে। এবং টিকার ক্ষেত্রেও অনেক আমাদের আপত্তি আছে। আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলাম যে রেজিস্ট্রেশন সিস্টেমটা আপনি উইথড্র করেন, কারণ প্রবীণরা রেজিস্ট্রেশন জানে না, মোবাইল চালাইতে পারে না, তাদের রেজিস্ট্রেশন নিয়ে তারপরে উনি, আমার মনে হয় আমার কথাই কিনা নাকি বক মরসেট, এমনিই আমি জানি না, উনি আবার বলছে যে প্রবীণদের জন্য রেজিস্ট্রেশন শিথিল করা হবে। আল্লাহর কাছে শুকর যে উনি আমার চিঠির পরে বলছেন আর কি, আমি ওনাকে ধন্যবাদ জানাই। জানি না আমার কথাই হয়েছে কিনা। তারপরে 3 নম্বর হলো আমি বলতে চাই, প্রবীণদের চিকিৎসা ও যাতায়াতে নির্দিষ্ট হারে একটা চিকিৎসা এবং যাতায়াতে একটা নির্দিষ্ট হারে 10 থেকে 30% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার জন্য, যেটা প্রাণগোপাল বাবু আমার সাথে ওই দিন আলাপ করলেন। তারপরে ক্ষতে হইল করোনা সহ প্রবীণদের চিকিৎসার জন্য ঢাকা ও প্রতিটি জেলায় হাসপাতালের প্রবীণদের জন্য পৃথক বিভাগ চালু করা বা ইয়ারমার্ক করা, যে দিস ইজ সারা বাংলাদেশে যে এইটা প্রবীণের জন্য হবে। আমরা জানি গেলে প্রবীণরা তো দাঁড়ায় থাকতে পারি না, লাইন ধরতে পারি না, আমরা জানি গিয়ে যে সরাসরি ডাক্তারের কাছে পৌঁছতে পারি, এই ব্যবস্থাটা করা প্রবীণদের জন্য সরকারি উদ্যোগে প্রবীণ নিবাস আশ্রয় কেন্দ্র, প্রাইভেট না, প্রাইভেট তারা ব্যবসা করবে, সুতরাং সরকারি উদ্যোগে প্রবীণ নিবাস তৈরি করতে হবে আমি মনে করি। একটা বোধহয় করছে সরকার ঢাকার বাইরে কোথাও। হ্যাঁ, করছে, আরো দরকার। তারপরে প্রবীণদের জন্য বয়স্ক ভাতা সর্বক্ষেত্রে, প্রায় সর্বক্ষেত্রে আরো বৃদ্ধি করা উচিত। যে সংখ্যাটা আছে এখানে অনেক মধ্যবিত্ত আছে, লজ্জায় এখানে গরিবদের জন্য তারা যায় না, কিন্তু তারা কিন্তু কষ্ট পাচ্ছে। এগুলি সরকারের নজরে আনতে হবে। এবং শেখ হাসিনা তো তার জীবনে মানুষের জন্য জীবনটা দিতে চাচ্ছেন, উনি এই প্রবীণদের জন্য না দেখলে, আর উনি নিজেও কিন্তু একজন প্রবীণ, মহামান্য রাষ্ট্রপতি একজন প্রবীণ। আমরা কার যাবো কেন? ওনারা তো নিজেরই করা উচিত, আমরা কথা বলবো কেন? আমার শরীরের যদি ক্ষতি হয় আমি চিকিৎসা করব না, এবং উনি প্রবীণ হিসেবে প্রবীণদের জন্য কাজ করবেন। আমরা তো গিয়া স্লোগান মিছিল দেওয়ার দরকার নাই। গত বছর র্যালি করছি, এই বছর র্যালি করবো না, এইভাবে শুধু সেমিনার করবো, কারণ র্যালি করার তো সমস্যা। তো এইভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। আচ্ছা, এরপরে শারীরিকভাবে অক্ষম ষাটোর্ধ্ব ব্যক্তিদের যোগ্যতা অনুযায়ী জাতীয় উন্নয়নে অবদান রাখার সুযোগ দিতে এবং নিজেদের জীবনমান সমুন্নত রাখতে কর্মসংস্থান ব্যবস্থা করা। আপনি জানেন ওল্ড ইজ গোল্ড, সেইখানে ওল্ড ইজ গোল্ডকে কাজে লাগানোর জন্য বিচ্ছিন্ন করে, এখন ধরেন আমার 73 ইয়ার্স, আপনার বয়সও যদি কেউ প্রশ্ন করে বলবে না আপনার সেই বয়স হয়েছে, কিন্তু আমার কিন্তু 73 চলছে। তো আমি কাজ করতে পারবো না কেন? আমি রিটায়ার করছি প্রায় 15 বছর হয়েছে, আমি আবার পুনরায় পেনশন নাকি বর্তমান সরকার 15 বছরের নাকি আবার ফুল পেনশন দেবে। আমি সেল করে চলে আসছিলাম, আমি ঢাকা ওয়াসা চাকরি করছি, পেনশন দিচ্ছে ওয়াসা, তা আমি ফুল পেনশন পাবো। কিন্তু প্রশ্ন হলো, আমাকে যদি এখনো কাজ দেয়, আমি তো 18 আওয়ার্স ওয়ার্ক করতে পারি, তাইলে আমাকে কেন বসাবে? আমি সমিতি করি যখন, আমি এই জিজ্ঞেস করেন, আমি কখনো বলি নাই আমার একদিন অসুস্থতা ছিল, তাও আমি মিটিংয়ে হাজির হয়েছি, কারণ আমার দায়িত্ব, আমি পারি করতে, আমি করব, কিন্তু সেই সুযোগটা সব গভর্নমেন্ট দেওয়া উচিত আমাদেরকে, এইটা আমার দাবি। আরেকটু সামান্য একটু, আর প্রবীণদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠান এবং এই বিষয়গুলি শেষ সুপারিশ জাতীয় এনামূলক স্যারের মতন লোক, বিচারপতি মমতাজ সাহেবের মতন লোক, আপনার মতন লোক নিয়ে একটা জাতীয় সুপারিশ মামলা তৈরি করার জন্য একটা কমিটি গঠন চাই। কারণ এক একজনে এক এক দিকে কথা বলতেছি, আমি একরকম, আপনি একরকম, আরেকজনে আরেক রকম, এতে কিছু হবে না। জাতীয় পর্যায়ে একটা কমিটি যদি, বর্তমানে স্যার যেটা বলছেন, যেটুকু সরকারের সক্ষমতা আছে তার ভিত্তিতে প্রবীণদের জন্য চিকিৎসা ক্ষেত্রে, যাতায়াত ক্ষেত্রে, সব ক্ষেত্রে কি করতে পারে
একটা সুপারিশপালা তৈরি করার জন্য একটা কমিটি গঠনের জন্য আমি জোর দাবি জানাচ্ছি সরকার এবং আপনার মাধ্যমে সকলের, ডক্টর এবং এনামূলক স্যার যেন এটার জন্য কাজ করে, আমি এই দাবি জানাচ্ছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। জি জি, যেটা বলছিলেন স্যাররা যে আমরা এখানে শ্রদ্ধেয় সম্মানিত অতিথিরা বলছিলেন বারবার প্রবীণদের বিভিন্ন সমস্যার কথা, আপনারা বলছিলেন আইন। আমরা মনে করছি যে প্রবীণদের জন্য যে আমাদের দায়িত্ব, আমরা যারা তুলনামূলকভাবে নবীন তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বের সাথে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে অনুরোধ করব, ওনাদের যে সোসাইটিতে আমি দেখেছি সোসাইটিতে আমাদের মতো কোনো নবীনের কোনো স্থান নেই। আমি মনে করি আমাদেরকে সেখানে ইন্টিগ্রেট করা উচিত। আমরা আমাদের যে দায়িত্ব আছে ওনাদের প্রতি, সে জায়গায় আমাদেরকে যে কোনোভাবেই হোক ইন্টিগ্রেট করা উচিত। আমি প্রবীণ হওয়ার পরে হয়তো স্যার কিছু কাজ করতে পারছে, অনেকেই আসলে সেটা পারে না। বিভিন্ন ধরনের আমরা জানি সংক্রামক ব্যাধি বা অন্যান্য ব্যাধির কারণে অনেকেই শারীরিক মানসিক কারণে হয়তো সেটা হয়ে ওঠে না। সেই জায়গা থেকে আমি মনে করি এখনই আমরা ওনাদের সাথে মিলে এই পুরো কমিউনিটি বা এই পপুলেশনের জন্য কাজ করা উচিত। আমরা যেটা বলছিলাম যে আমাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস যেটা, সেই রিটায়ারমেন্ট হোমসটা আসলে এটা একটা এক্সাম্পল মাত্র। এটা বাংলাদেশে আবাসন ইয়ের জন্য এটা ঠিক অ্যাপার্টমেন্টও না, এটা হসপিটালও না, এটা হবে ফার্স্ট বাংলাদেশে একটা কম্প্রিহেন্সিভ হেলথ রিসোর্ট, যেটার মূল ফোকাস হবে প্রবীণ জনগোষ্ঠী যারা থাকবে তাদেরকে স্বাস্থ্য সাপোর্ট দেয়া, স্বাস্থ্যের ব্যাপারটা দেখা, হেলথ সাপোর্ট দেয়া। সেই জায়গা থেকে আমরা অবশ্যই চেষ্টা করব প্রবীণদের শ্রদ্ধেয় যারা আছেন তাদের অভিজ্ঞতা বিভিন্ন জিনিস আমরা নেয়ার জন্য। পাশাপাশি আমি মনে করি যে একটা হচ্ছে সামাজিক মূল্যবোধের ব্যাপার, পাশাপাশি আমরা মনে করি যে কিছু কিছু জিনিস আসলে অনেক সময় অ্যাভয়েড করতে পারি না। আমরা যারা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে তুলনামূলকভাবে অনেক এস্টাবলিশ বা ধনী, বাস্তবতা হচ্ছে তাদের অনেকেরই সন্তান হচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে। উনি দেশের মায়ায় দেশের জন্য করেছে, দেশের প্রতি দায়িত্বের থেকে, সেই মায়া থেকে, আবেগ থেকে উনি দেশের বাইরে সন্তানের সাথে নাই। সন্তান হয়তো চাচ্ছে কিন্তু উনি যাচ্ছে না। সেই জায়গা থেকে সেই লোকদের জন্য এরকম আমাদের মতো রিটায়ারমেন্ট হোমস অনেকেই করুক, সেটা আমরা চাই এবং আমরা মনে করি সেটা হওয়া উচিত। সো আমরা একেবারে এক সেকেন্ড, জি একেবারে শেষ প্রান্তে আমার হাতে সময় নেই। এক সেকেন্ড, এই আমাদের রেজিস্ট্রেশন, জি এই হলো গঠনতন্ত্র। জি। উনি বলছেন আমি অনেক তর্ক করে 40 বছর বয়স হলে এখানে সদস্য হওয়া যাবে, 40 বছর বয়স হলে নেতৃত্ব দেওয়া যাবে, আমার চেয়ারে বসতে পারবে। এই প্রভিশন সরকারি অনুমোদন করা এই গঠনতন্ত্র তৈরি করা নবীন প্রবীণ মিলিয়ে কারণ একসঙ্গে আমি করতে বলছি হবে, জি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 40 বছর নবুয়তি পায়, রেজিস্ট্রেশন অথরিটি কেন আপনারা 40 বছর সদস্য হইতে দিবেন না? কয় আপনি 60 বছর, আমি কই 60 বছর ফ্যাসিলিটি পাবে, বাট কাজ করবে 40 হইলে, এবং অ্যাসোসিয়েট মেম্বার 10 হইলেও অ্যাসোসিয়েট মেম্বার হইতে পারবে। এই প্রভিশন এখানে থ্যাংক ইউ সো মাচ। জিল্লুর রহমান সাহেব, আমি প্রফেসর, আমি আমাদের ডক্টর আমাদের হাতে খুব বেশি সময় নেই, just এক দেড় মিনিট। সাহেব যেটা বলছিলেন পেনশনের ব্যাপারটা বলছিলেন, যে পেনশন কিন্তু সেই আমি যে পেনশন নিয়ে আসলাম, আমিও কিন্তু সেই কাজটা করে আসছি, যে তিনি আসতে পরে সামনের টেবিলে বসতে হয়, তার পেনশনের কাজটা হয় না। এই মানসিকতা কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে রয়েছে। আমি আমার অফিসের কথাই বলি, 1 মিনিটে শেষ করবো। আমার প্রথম কথা ছিল যে সরকারি যারা রেগুলার চাকরি করে তাদের বেতনটা আগে আসবে না, যারা পেনশনিয়ার তাদের বিলটা আগে আসবে, সেটা আমি সিগনেচার করব, তারপরের দিন যারা রেগুলার বেতন সেটা করা হবে। এইভাবে সরকারের কর্মচারীরা যদি সেই কাজটা করে অনেকটা লাঘব হয়ে যাবে। আর সেকেন্ড যেটা আমি বলতে চাইতেছি, যে আমরা নীতি হিসাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কিছু কিছু নীতি অবলম্বন করতে হবে। এই নীতিমালার অধীনে অনেক কিছু করার আছে, সেইটুকু করবার জন্য আমরা সরকারের দপ্তরে আমরা যাব এবং সকলকে সম্পৃক্ত করতে চেষ্টা করব। ডক্টর এনামুল হক কিছু যোগ করবেন? জাস্ট 30 সেকেন্ডস, আমার হাতে সময় নেই। 30 সেকেন্ডস। আমার নতুন যোগ করার কিছু নয়, শুধু একটাই অনুরোধ, যে রেকমেন্ডেশন গুলো সবাই মিলে নেয় সেগুলো যাতে সত্যি সত্যি কার্যকরী করা যায়, তার জন্য সম্মিলিত চেষ্টা, নিবেদিতভাবে, আন্তরিকভাবে, তাহলেই সিনিয়র সিটিজেনরা ভালো থাকবে, ভবিষ্যতে যারা সিনিয়র হবেন তারা আরো ভালো থাকবেন। ডক্টর এম এনামুল হক, ডক্টর আশিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক এবং বিচারপতি মোহাম্মদ মুমতাজ উদ্দিন আহমেদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে, এবং প্রবীণ আজকে যারা আছেন এবং যারা নবীন বা বয়সী তরুণ, তারাও একদিন প্রবীণ হবেন। কাজেই এই পথ আমাদের সকলকে পাড়ি দিতে হবে। সেই জন্যে আমরা প্রবীণদের পাশে দাঁড়াই, কারণ তারা একটু ভালনারেবল, তাদের প্রতি আমাদের
ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা সবটা রেখেই তাদেরকে যেন আমরা সম্মান করি এবং অবশ্যই যাদের সামর্থ্য আছে তারা এই বিষয়ে সামাজিকভাবে নানা রকমের পদক্ষেপ গ্রহণ করবেন এবং রাষ্ট্রের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। নীতিমালা আছে, অনেক আইন হয়েছে, কিন্তু তার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমার অতিথিরা বলছেন যে সেই আইন নীতিমালার বাস্তবায়ন করতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে একটু কঠোরভাবেই বাস্তবায়ন করতে হবে এবং এর কোনো বিকল্প নেই। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের মনস্তত্ত্বের মধ্যে একটা বড় পরিবর্তন আনতে হবে। বড়দের যদি আমরা সম্মান না করতে শিখি, আমরা নিজেরাও আসলে সম্মান পাবো না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।